নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ গল্প শুরু করার আগে আমার একটি কথা বলি। আমি এ পর্যন্ত আপনাদের পড়ে শুনিয়েছি আমি পদ্মজা উপন্যাসের 30টি পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কেমন লাগে, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে আরো অনুপ্রাণিত করে তুলবে। তাহলে শুনে নিন আমি পদ্মজা উপন্যাসের পর্ব 31। বৃহস্পতিবার দুপুর, ঘড়ির কাঁটা দুটোর ঘরে। পূর্ণা জোহরের নামাজ শেষ করে লাহারি ঘর থেকে কিছুটা দূরে অবস্থিত তার প্রিয় গোলাপ গাছটির পাশে বসে আছে। এই গাছটি তার মনের গোপন কথার সাক্ষী, একাকিত্বের নীরব সঙ্গী। প্রেমা নিঃশব্দে এসে দাঁড়ালো বনের পেছনে। পূর্ণা নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে, টের পেল না কারো উপস্থিতি। আলতো করে পূর্ণার কাঁধে হাত রাখলো প্রেমা। চমকে উঠল পূর্ণা। বোনকে দেখে বুকে 3বার থুতু দিল, তারপর বলল, এভাবে চমকে দিলি কেন? প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখন চমকে দিলাম? পূর্ণা একটু বিরক্ত হয়ে পড়ল। আবার জিজ্ঞেস করছিস কখন চমকে দিলাম? প্রেমা ভ্রু কুঁচকে তাকালো। পূর্ণা তখন একটু নরম সুরে জিজ্ঞেস করলো, কি দরকার বল? বড় আম্মা খেতে ডাকছে। যা, আমি আসছি। আমার সঙ্গে এসো। পূর্ণার চোখে তখন বিরক্তির ছায়া। সে রুক্ষ স্বরে বলল, যেতে বলছি তো, যা। তখন তুমি কি ভাবছিলে? ওভাবে মুচকে হাসছিলে কেন? পূর্ণা উদ্ধত ভাবে জবাব দিল, তোকে বলতে হবে নাকি? প্রেমা দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ, বলতে হবে। এবার পূর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তর্ক করবি না, থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেব। প্রেমা অভিযোগের সুরে বলল, সবসময় ঝগড়া করো কেন? পূর্ণা প্রতি আক্রমণে গেল, আমি করি না তুই বেয়াদবি করে আমাকে রাখাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে উদ্যত হতেই পূর্ণা তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ছটফট করে উঠল প্রেমা। পূর্ণাকে ঠেলে সরাবার চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। থুতনি প্রেমার কাঁধে রেখে আবেগ মাখা কণ্ঠে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করিস না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমার মুখে কথা সরল না। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। প্রশ্ন করলো, কোথায় যাবা? ঠোঁট কামড়ে মৃদু হাসলো পূর্ণা। প্রেমা জোর করে নিজেকে মুক্ত করে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আবার জিজ্ঞেস করলো, বলো না, কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে বাতাসের তরঙ্গের ভঙ্গি করে বলল, অনেক দূরে। প্রেমা অধীর হয়ে জানতে চাইল, জায়গার নাম নেই? পূর্ণার মুখে হাসি ফুটল, তার চোখে মুখে আনন্দের ঝলক। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। রহস্যময় সুরে পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বলে কি সমস্যা? হঠাৎ করে পাল্টে গেল পূর্ণার মুখের ভাব। চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস না।
আম্মা ডাকছেন না খেতে, চল। কিন্তু প্রেমা কথা শেষ করার আগেই পূর্ণা তাকে হালকা ধাক্কা দিয়ে তাড়া দিল। চল চল। বারান্দায় পা রাখার আগে ঘাড় ফিরিয়ে গেটের দিকে তাকালো পূর্ণা। তার অন্তরে ও বাইরে বসন্তের কোকিল কুহুতানে মুখর হয়ে উঠেছে। মনের উদ্যানে ফুটে রয়েছে বর্ণাঢ্য পুষ্পরাজি। সেই পুষ্পের সৌরভে সে হারিয়ে যাচ্ছে পেছনে ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর মুহূর্তে। সেদিন হাওলাদার বাড়ি থেকে ফিরেই পূর্ণা বাড়ির উঠানে বসে হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দিয়েছিল মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, অনুরোধ করেছিলেন ঘরে যেতে। তখন চারিদিক ছিল কুয়াশায় আচ্ছন্ন। কুয়াশার কারণে কয়েক হাত দূরেও বস্তু দৃষ্টিগোচর হচ্ছিল না। এমন পরিস্থিতিতে পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমা, প্রান্ত কেউই তাকে বোঝাতে সক্ষম হয়নি। বাসন্তী কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, আমি তোর নিজের মা নই বলে কি আমার কথা শুনছিস না? বাসন্তীর আকুল আবেদনেও পূর্ণার মনে কোনো ছাপ পড়েনি। সে তখন নিজের অস্তিত্বের গভীরে হারিয়ে গিয়েছিল। তার সমগ্র সত্তা জুড়ে বিরাজ করছিল অকথ্য বেদনা। উঠানের মাটিতে বসে থাকা পূর্ণা যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। শীতের কনকনানি বা বাসন্তীর করুণ কান্না কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা গ্রাস করে ফেলেছিল তাকে। মায়ের মতো স্নেহময়ী বড় বোনের সঙ্গে মনোমালিন্য, প্রাণপ্রিয় পুরুষের সঙ্গে বিয়োগ, এই দুই আঘাত কিভাবে সে সহ্য করবে? কিভাবে? তার বুকের অন্তঃস্থলে দাবানলের মতো জ্বলছিল যন্ত্রণা। সেই অন্তর্দাহ কিভাবে সে বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান হওয়ার পরেও যখন পূর্ণা ঘরে ফিরল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি বিছিয়ে দিল। প্রেমা করুণ স্বরে বলল, মাটিতে বসে থেকো না, পাটিতে এসে বসো। কেন এমন করছো? বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটলো, তার উপর তুমি এভাবে আচরণ করছো। পূর্ণা নিশ্চল হয়ে রইল। কিন্তু বড় আপার সঙ্গে কত খারাপ ঘটনা ঘটলো, এই কথাটা শুনে তার দুই গাল বেয়ে অশ্রুর ধারা নেমে এলো। বাসন্তী, প্রান্ত যখন জোর করে পার্টিতে নিতে চাইলেন, তখন পূর্ণা আর্তনাদ করে উঠল, আল্লাহর দোহাই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, নইলে আমি কিছু একটা করে ফেলবো, আত্মহত্যা করব, আর সহ্য করতে পারছি না। পূর্ণার এই রুদ্রমূর্তির সামনে কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সাহস পেল না। তারা জানত সে যে ধরনের মেয়ে, তাতে নিজের ক্ষতি করতে দ্বিধা করবে না। বাসন্তী ঘরে ফিরে এসে নীরবে কাঁদতে লাগলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয়ে যাচ্ছিলেন। না পেরেছেন পদ্মজাকে কলঙ্ক থেকে রক্ষা করতে, আর না পারছেন পূর্ণার বেদনা লাঘব করতে। সমস্ত ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী করছিলেন। বারবার মনে হচ্ছিল, হেমলতা থাকলে এসব কিছুই ঘটতো না। বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল প্রেমা। তার নিজের বুকও ভারী। গ্রামবাসীরা ছি ছি করে চিৎকার করছে। বাড়িতে এসে নানা কুৎসা রটাচ্ছে। বড় বোন পদ্মজার সঙ্গে প্রয়াত মা হেমলতাকেও তারা অপবাদ দিতে ছাড়ছে না। সেই সঙ্গে মৃদুল ও পূর্ণার নামও জড়িয়ে যাচ্ছে। এই কিশোরী মনে
আর কতক্ষণ এই যন্ত্রণা সহ্য করা যায়? প্রেমার চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। চোখের জল গড়িয়ে পড়ার আগেই সে দ্রুত মুছে ফেলল। আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারপাশ কালো অন্ধকারে ডুবে গেছে। পূর্ণা উঠানের মাটি ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটার পাশে এসে বসল। আঙুলের ডগায় কোমল পাতা ছুঁয়ে দিতেই টুপ করে মাটিতে পড়ল দুটো শিশির বিন্দু। ঘরের ভেতরে বোনের অপেক্ষায় বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছে প্রেমা তা টেরই পায়নি। বাসন্তী বারান্দার মুখে মোড়া পেতে বসে আছেন। মেয়েকে একা বাইরে রেখে কিছুতেই ঘরে যাবেন না তিনি, কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে। অজান্তেই একসময় ঘুমিয়ে পড়লেন। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। ফিরে এসে দেখে সারা বাড়ি নিঝুম। সে এগিয়ে গেল। অন্ধকারে পূর্ণাকে দেখতে না পেয়ে রান্নাঘর থেকে একটা হ্যারিকেন জেলে নিয়ে এলো। পূর্ণার কাছে গিয়ে আসতে বলল, আপা চলো ঘরে যাই। পূর্ণা শুকনো চোখে তাকালো, গলায় রুক্ষতা নিয়ে বলল, যা চলে যা এখান থেকে। প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর পূর্ণার থেকে কিছুটা দূরে থাকা মুরগির খাঁচার উপর হারিকেনটা রেখে নিঃশব্দে চলে গেল। রাত গভীর থেকে আরো গভীর হলো। পূর্ণা গোলাপ গাছটা ছেড়ে লাহারি ঘরের বারান্দায় গেল। রাতের অন্ধকার যত গাঢ় হয় তার মনের কষ্টগুলো তত মাথা ছাড়া দিয়ে ওঠে। লাল বেনারসি পরার স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না? একটা সুখের সংসার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। যে সংসারে মৃদুল হবে কর্তা, সে হবে গৃহিণী, তা কি কল্পনায় রয়ে যাবে? মৃদুল কেন তাকে বুঝলো না? সে কি তাকে সত্যি ভালোবাসেনি? অসহ্য যন্ত্রণায় পূর্ণার ইচ্ছে করলো নিজের চুল ছেড়ে ফেলতে। চারপাশে গা ছমছমে নীরবতা। রাতের শিশির বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে। লাহারি ঘরের টিনের চালে টুপটাপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। হালকা কাঁপুনিও অনুভব করছে। তবু ঘরে ফেরার কোনো তাড়া নেই তার। হঠাৎ একজোড়া পায়ের শব্দ রাতের নীরবতা ভেঙে ধাক্কা দিল পূর্ণার কানে। অনুভব করলো কেউ একজন তার থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। ঝট করে উঠে দাঁড়ালো সে। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার মুখে কোনো পরিবর্তন ঘটল না। অন্যদিকে মুখ ফিরিয়ে আবার তাকালো আগন্তুকের দিকে। বিস্ময়ে বড় বড় হয়ে গেছে তার চোখ জোড়া। হ্যাঁ, সে ঠিক দেখছে, মৃদুল এসেছে। এই কুয়াশাচ্ছন্ন রাত, টুপটাপ পড়া শিশির আর হ্যারিকেনের মৃদু হলুদ আলোর সাক্ষী রইল। বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল হরিণের মতো চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সে চাউনির তীরে বিদ্ধ হয়ে থেমে গেল পূর্ণার বুকের স্পন্দন। শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে এলো। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ, যেন সময় থেমে। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকলো, পূর্ণা, তখন বাস্তবে ফিরে এলো সে। আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি। তার চাউনি যেন জাদুর ছড়ি ছুঁয়ে দিয়েছে। মনের সব রাগ ক্ষোভ গলে গেছে পানির মতো। কিন্তু
মৃদুলের কণ্ঠস্বর শুনে অভিমানের পাহাড় আবার শক্ত পাথরে পরিণত হলো। বাজখাইয়ের মতো শোনালো পূর্ণার কণ্ঠ। কি চাই? কুয়াশাচ্ছন্ন রাতের নীরবতায় মাথা নত করে দাঁড়িয়ে রইল মৃদুল। পূর্ণার প্রশ্নের উত্তর তার ঠোঁটে এসেও আটকে গেল। দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণা যখন চলে যেতে উদ্যত হলো, মৃদুল দেয়াল হয়ে তার পথ রুদ্ধ করে দাঁড়ালো। কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে কেন? আপনার তো এতক্ষণে নিজের ঘরে থাকার কথা। পূর্ণার চোখের দিকে তাকালো মৃদুল। তার দৃষ্টিতে অসহায়তা। পূর্ণার বুকের ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ গোলাপের মতো রাঙা হয়ে ওঠে। দেখলে হৃদয় করুণায় ভরে যায়। পূর্ণার কণ্ঠস্বর এবার নরম হলো। কি বলবেন বলুন, তারপর বিদায় হন। কত নির্মম ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর বাক্য সে আগে কখনো শোনেনি। সে তার ভুলের ক্ষমা চাওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। সারা দিন অসহনীয় যন্ত্রণার সাগরে হাবুডুবু খেয়েছে। পূর্ণা শুধু তার মনের মালিক নয়, জীবনের সুখের চাবিকাঠিও। কখন কিভাবে এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। প্রথমে ভেবেছিল পূর্ণাকে আর কখনো মুখ দেখাবে না, কিন্তু রাতের আঁধারে যখন পাহাড় সম যন্ত্রণা তার বুকে ছুরির মতো বিদ্ধে লাগলো, তখন আর স্থির থাকতে পারল না। উল্কার বেঁকে গেল হাওলাদার বাড়িতে। সেখানে দারোয়ানের মুখে শুনল পূর্ণা নিজের বাড়ি ফিরে গেছে। মৃদুল আর এক মুহূর্তও দেরি করেনি। কুয়াশার পর্দা ভেদ করে ছুটে এসেছে প্রিয়তমার বাড়ি। অথচ এই মুহূর্তে মনের মণিকোঠায় লালিত প্রিয়তমাকে সামনে দেখে তার কথা হারিয়ে গেছে সত্তা। নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসা উচিত নয়, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। কিন্তু প্রেমিক হৃদয় কি আর এসব যুক্তি বোঝে? মৃদুলের অবস্থা দেখে পূর্ণার গলাও বুঝে এলো। গোপনে ঢোক গিলল সে। কান্না সামলে মৃদুল বলল, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। তার কণ্ঠে অকপট স্বীকারোক্তি। প্রতিশোধের অগ্নিশিখা দাউ দাউ করে চলে উঠল পূর্ণার অন্তরে। মৃদুল তাকে তুচ্ছ করে চলে গেছে, আজ সেও তার প্রতিদান দেবে। পূর্ণা বজ্রকঠিন স্বরে বলল, কিন্তু আমি আপনাকে চাই না। যার সঙ্গে আমাকে মানায় না, আমি তার ছায়াও মারাতে চাই না। পূর্ণার বলা প্রতিটি শব্দ মৃদুলের হৃদয়ে ছুরির মতো বিঁধল। সে এক পা এগিয়ে এলো, কণ্ঠে করুণ অনুনয়। আমি তখন অন্ধ ছিলাম, আমার আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথা বিক্ষিপ্ত, সে অস্থির। কিন্তু পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার অভিমানের শিখা জ্বালিয়ে রেখে বলল, কৈফিয়ত দিতে কষ্ট করে এই কালো মেয়ের কাছে ছুটে এলেন কেন? রাতের অন্ধকারে কালো মেয়েটাকে দেখতে পাচ্ছেন তো? মৃদুল কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে নেমে এলো অশ্রুর বন্যা। যেভাবে পাহাড়ের কঠোর শিলার বুক চিরে উচ্ছারিত হয় ঝর্ণা ধারা। মৃদুলের অপ্রত্যাশিত আচরণে পূর্ণা বিস্ময়াভিভূত। তার ক্রোধের পাহাড় গলে যেতে লাগলো।
কান্না ভেজা স্বরে বলল, আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর একুলো পাই না, ওকুলো পাই না। তুমি ছাইড়া দিলেই মরণ। ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় মুচড়ে উঠল। তার অভিমানের দুর্গ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মৃদুল কখন তাকে এতটা ভালোবেসে ফেলল? এই জাদু কখন ঘটল? এমন করে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা হাঁটু গেড়ে বসলো মৃদুলের সামনে। একটা হাত নিজের হাতে শক্ত করে ধরল। মৃদুল বলল, পূর্ণা, আমি আর কখনো এমন করব না, কখনো না। এইবারের মতো মাফ কইরা দাও, আমারে ছাইড়া দিও না। মৃদুলের কথাই পূর্ণার চোখে জল এলো। সে বুঝতে পারল মৃদুলের ভালোবাসা কতটা গভীর, কতটা নিখাদ। তার মনের সব রাগ অভিমান বাতাসে মিলিয়ে গেল। আপনাকে কখনো ছেড়ে যাব না, প্রতিজ্ঞা করুন, আপনিও আমাকে ছেড়ে যাবেন না। মৃদুলের চোখে তখন আনন্দাশ্রু। প্রতিজ্ঞা করলাম, কোনোদিন তোমার ছাড়বো না। পূর্ণার মনের আকাশে রংধনু ফুটে উঠল। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসি আর কান্নায় ভেসে গেল। শেষ রাতের বাতাস বয়ে চলেছে। লাহাড়ি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল আর পূর্ণা। তাদের মাঝে এক হাতে দূরত্ব। শীতের কনকনে হাওয়ায় পূর্ণার শরীর কাঁপছে থরথর করে। মৃদুল মৃদু তিরস্কারের সুরে বলল, কতক্ষণ ধইরা কইতাছি, ঘরে যাও। পূর্ণা কাঁপছে বটে, কিন্তু তার ঠোঁটে লেগে আছে হাসি। সে মৃদু হেসে বলল, কাঁপতে আমার ভালো লাগে। অসুস্থ হইয়া পড়বা তো, দেহ শরীরটা মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে। কিছু হবে না। মৃদুল বিস্ময়ে হতবাক। কিভাবে একজন মানুষ এমন তীব্র শীত সহ্য করতে পারে? ফজরের আজান পড়তে আর বেশি দেরি নেই। তার আগেই মৃদুলকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরে ট্রেন ছাড়বে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি এখন যাই। তার কণ্ঠে অনিচ্ছা সুর। সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে আবেগ নিয়ে বলল, বৃহস্পতিবার বিকেলের মধ্যে আয়সা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর লগে আমার নিকাহ হইব। আপনার আম্মা রাজি না হলে? সারা দুনিয়ারে এক পাশে রাইখা শুক্রবার আমি তোমারে বিয়া করব। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসব। তুমি খালি সময় গুনতে থাকো। পূর্ণার চোখে আনন্দাশ্রু টলমল করছে। মাত্র 3 দিন পর সে বধূ সাজবে, মৃদুলের জীবন সঙ্গিনী হবে। সেই সুদর্শন জেদি রাগী ছেলেটির অর্ধাঙ্গিনী। এই চিন্তায় তার বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল কৌতুকে সুরে বলল, এখন যাও, লেপের নিচে ঢুইকা ঘুম দাও। তোমারে ধরছি না সাপড়ে ধরছি বোঝা যাইতেছে না, কি ঠান্ডা। যাও, ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকিয়ে গর্ব ভরে বলল, আমি মিয়া বংশের ছেড়া। পৃথিবী তো এমন কিছু নেই যা আমার পদ আটকাইব।
যেমন আইছি অমনেই যাব। পূর্ণা হেসে ফেলল। কাছাকাছি এসে বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। হেসে মাথা নাড়ল মৃদুল। ইশারায় আশ্বস্ত করল সে দ্রুত ফিরে আসবে। গেটের কাছে গিয়ে মৃদুল পেছন ফিরে তাকালো। মুখের ভেতরটা কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে কিছু একটা বলা বাকি রয়ে গেছে। সেই কথাটি না বললে একটা বড় ভুল হয়ে যাবে। ফিরে এসে পূর্ণার সামনে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও কিছু শুনতে প্রত্যাশী। মৃদুল তার শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সঙ্গে মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে পূর্ণা। একবার লাহারি ঘরের দিকে তাকালো মৃদুল, তারপর আবার পূর্ণার দিকে ফিরে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে? তারা যেন নতুন কোন জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম প্রেম আর প্রেম। পরক্ষণে মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে অশ্রু নিয়ে হেসে উঠল। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে দুলছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণা পূর্ণাকে অপরূপ লাগছে। রাতের অন্ধকারের একটা অদ্ভুত ক্ষমতা আছে। রাত মানুষের মনের গভীর অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। মৃদুলের ওপরও রাত তার প্রভাব বিস্তার করেছে। মৃদুলের মনের জানালায় উঁকি দিচ্ছে নিষিদ্ধ সব বাসনা। যখন মৃদুল নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পূর্ণা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞেস করলো, শয়তান কে? আমি? মৃদুল লজ্জায় পড়ে গেল। সে তাড়াতাড়ি বলল, না না, তুমি কেন হইবা? চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ থেকে জিজ্ঞেস করলো, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ নীরবে তাকিয়ে শেষে বলল, আমার তোমারে চুমু দিতে ইচ্ছা করতেছে, এটা তো শয়তানের কাম। মৃদুলের সরল স্বীকারোক্তিতে লজ্জায় রাঙা হয়ে গেল পূর্ণার কান। সে চোখ নামিয়ে ফেলল। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতেছি। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো সে। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই একা একা হেসে কুটি কুটি হয়ে গেল পূর্ণা। পায়ে আলতা পরে প্রেমাকে জিজ্ঞেস করলো পূর্ণা, সুন্দর দেখাচ্ছে না? বনের ওপর খেপে আছে প্রেমা। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে সাজিয়েছো, এখন আবার নিজেকে সাজাতে বসেছো। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসলো। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পড়তে পড়তে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার অন্যরকম মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা বলো না, বিরক্তি করিস না তো। প্রেমা রাগে পা ঠুকে সরাসরি রান্নাঘরে চলে গেল। এবার সে বাসন থেকে চেপে ধরে সব জেনে নেবে। প্রেমাকে রাগাতে
পূর্ণার বেশ ভালো লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে আবার হাসলো। মৃদুল তার আলতা রাঙানো পা খুব পছন্দ করে। যতবার সে আলতা পরেছে মৃদুল ততবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে আকাশের নীলিমায়। চোখ বুঝলেই সেদিনের রাতটা ছবির মতো ভেসে ওঠে মনের পর্দায়। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। দুই বোনের মধ্যেকার মনোমালিন্য মিটে গেছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় অতিবাহিত হয়েছে। পদ্মজার সঙ্গে পূর্ণার দেখা হয়নি, তাই পূর্ণা সিদ্ধান্ত নিল সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষাটার সময়টা অসহনীয় রকম দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরে এসে দেখবে যে মৃদুল এসে গেছে। তাছাড়া আমিরের সঙ্গে পূর্ণা দেখা করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটাকে সুশৃঙ্খল করার কোনো উপায় আছে কিনা খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘোমটা টেনে নিয়ে উচ্চ স্বরে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব এলো, যাস না এখন। দস্যি পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দ্রুত পালাতে চাইল। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে গেল। বড়ই গাছের কাঁটা পড়েছিল, সেই কাঁটা বিঁধল হাতে। সামান্য রক্ত বের হয়ে এলো, তবুও দমবার পাত্রে সে নয়। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথ চলতে চলতে হঠাৎ মনে জাগলো এক অদ্ভুত অনুভূতি। পেছন ফিরে তাকালো একবার। দূরে দেখা গেল নিজেদের বাড়ির ছাদ। গাছপালার মাঝে লুকোচুরি খেলছে। সেই মুহূর্তে পূর্ণার মনে একটা টান লাগলো, যেন বাড়ির প্রতিটি কোণ তাকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। চোখে ভেসে উঠল অতীতের ছবি আর ভবিষ্যতের স্বপ্ন। সে দাঁড়িয়ে রইল দ্বিধাগ্রস্ত হয়ে দুই পৃথিবীর মাঝে। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 31 এখানেই শেষ করলাম। নমস্কার।